আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি প্রত্যেকে ভালো রয়েছি আমরা। আর আমাদেরকে ছেড়ে যারা পরপরে চলে গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, সারা বিশ্ব আজ করোনা মহামারীতে আক্রান্ত। আমরা সবাই যার যার অবস্থান থেকে প্রার্থনা করব মহান রব্বুল আলামিন যেন আমাদের এই করোনা মহামারী থেকে দ্রুত মুক্তি দেন সারা বিশ্বকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র একাদশ শ্রেণী অংশীদারি ব্যবসায়ের যে সুবিধা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে আমরা অংশীদারি ব্যবসায়ের অসুবিধাগুলো আলোচনা করব। আমরা জানি অংশীদারি ব্যবসা কীভাবে গঠন করতে, আমরা প্রথম ক্লাসে বা এর পূর্বের ক্লাসে আমরা সুন্দর করে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সংজ্ঞাতে জাস্ট একটু ধারণা দিয়ে দেব। দুই বা ততোধিক ব্যক্তি পরস্পরের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে যে একটি প্রতিষ্ঠান দাঁড় করায় বা যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে তাকে অংশীদারি ব্যবসা বলে। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে আমরা যে অংশীদারি ব্যবসা করতে গেলে যে সুবিধাগুলো আছে, ঠিক এর বিপরীতে যে ডিসঅ্যাডভান্টেজগুলো আছে, অর্থাৎ অ্যাডভান্টেজ হচ্ছে সুবিধা আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অসুবিধাগুলো। তাহলে একটা জিনিসের বা একটা প্রতিষ্ঠানের যে সুবিধাগুলো বা সুযোগগুলো থাকে, ঠিক এর বিপরীতে কি অসুবিধাগুলো থাকতে পারে। যে অসুবিধাগুলো থাকতে পারে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে বা পরিচালনার ক্ষেত্রে, সেই অংশীদারি ব্যবসায়ের যে অসুবিধাগুলো, সেই অসুবিধাগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, অংশীদারি ব্যবসায়ের যে অসুবিধাসমূহ, সেই অসুবিধাসমূহগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি যে এখানে 9টি পয়েন্ট আছে। আমরা সুন্দর করে আলোচনা করব ইনশাল্লাহ। প্রথম যে অসুবিধা হলো সেটি হলো সীমাহীন দায়। আমরা জানি যে সীমাহীন মানে সীমার বাইরে যেটা চলে যায়, অর্থাৎ আমার সামর্থ্যের বাইরে যেটা, সেটাই কিন্তু সীমাহীন বলে আর কি। অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের যে বড় একটি অসুবিধা সেটা হলো সীমাহীন দায়। অর্থাৎ অংশীদারগণ যে একের অধিক ব্যক্তিগুলো, দুই বা ততোধিক ব্যক্তিগুলো নিজেদের মধ্যে যে পারস্পরিক চুক্তির মাধ্যমে যে অংশীদারি ব্যবসাটা প্রতিষ্ঠা করে, এদের যে লাভ ক্ষতির যে দায়টা, এই দায়টা অত্যন্ত সীমাহীন, যেটা বড় ধরনের একটি অসুবিধা। অর্থাৎ এইখানে সবাই মূলধন অনুপাতে যে চুক্তি অনুপাতে যে মূলধন বিনিয়োগ করে থাকে, সেই বিনিয়োগ অনুযায়ী কিন্তু তাদের দায়ের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। অর্থাৎ প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই দায়গুলো কিন্তু এই সদস্যগুলোর উপর বর্তাবে। অর্থাৎ আমার মূলধন অনুপাতে এই দায়টা মূলধনের চেয়েও ছাপিয়ে যায় বা এইকে সীমা অতিক্রম করে ফেলে, যার কারণে অংশীদারি ব্যবসায় কিন্তু বড় একটি অসুবিধা বা বড় একটি বাধা হলো বা প্রতিবন্ধকতা হলো সীমাহীন দায়। তারপরের পয়েন্টটি হলো সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। আমরা জানি যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে বা পরিবারকে যদি নেতৃত্ব দিতে চাই বা সমাজকে যদি নেতৃত্ব দিতে চাই, তাহলে অবশ্যই সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্ত ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। অর্থাৎ বাস্তবায়ন করতে গেলে, কোনো কিছুর বাস্তবায়ন করতে গেলে সিদ্ধান্ত আসতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব অংশীদারি ব্যবসার বড় একটি প্রতিবন্ধকতা। কিভাবে? আমরা দুই বা ততোধিক ব্যক্তি বা 10 জন বা 20 জন মিলে যে ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড় করলাম, এখন সামনে বিশেষ একটা মৌসুম আসছে। এই মৌসুমে পণ্য উৎপাদন করা যায় কি না, কীভাবে করা যায়, কার মাধ্যমে করা যায় এবং করলে কি পরিমাণ ক্ষতি হতে পারে, লাভ হতে পারে, এই যে বিষয়গুলো পর্যালোচনা করে একটা মানে সিদ্ধান্তে আসা, সেই সিদ্ধান্তে আসাটা কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অনেক বড় একটি সমস্যার সৃষ্টি করে। কিভাবে? কারণ এক একটা ব্যক্তির পারসেপশন, এক একটা ব্যক্তির যে মানে ধারণা, সেটা কিন্তু ভিন্ন। সে ভিন্নতার জায়গা থেকে সবাই মিলে একটি সিদ্ধান্তে আসাটা অনেক বড় কষ্টের বা আসলেও কিন্তু অনেক বিলম্ব হয়ে যায়। আমরা জানি যে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কারণ কি কাজ করব, কিভাবে করব, কার দ্বারা করব, কোথায় করব, কিভাবে মানুষের কাছে পণ্যটাকে আকর্ষণীয় করে তুলব, এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, কাল বিলম্ব করা যাবে না। কিন্তু অংশীদারি ব্যবসার বড় একটি বাধা হলো যে অংশীদারগণ মিলে তারা আলোচনা সমালোচনা পর্যালোচনা করে তাদের মধ্যে যে মতৈক্যটা, সেই মতৈক্যটা আসতে অনেক দেরি করে ফেলে বা বিলম্ব হয়ে যায়, যেটা প্রতিষ্ঠানের যে লক্ষ্য অর্জন, সেই লক্ষ্য অর্জনে বড় একটি অন্তরায় বলে মনে করা হয়। তারপরের পয়েন্টটি হলো পরিচালনায় জটিলতা। আমরা জানি
যে অংশীদারি ব্যবসাগণ অংশীদারদের মধ্যে থেকেই অনেকে পরিচালনায় অংশগ্রহণ করে থাকে, তাদেরকে আলাদা বেতনভুক্ত করে। কিন্তু এই অংশীদারদের মধ্যে যারা সদস্য আছেন তাদের মধ্যে কিন্তু মানে দক্ষ পরিচালক বা দক্ষ পরিচালনা করার মতো লোক এরকম খুবই কম থাকে, যার কারণে কিন্তু এই অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে অনেক জটিলতার সম্মুখীন হয়। কারণ দক্ষ পরিচালক কিন্তু এখানে পাওয়া যায় না, বা স্পেশালিস্ট বা একদম পরিচালনার যিনি দায়িত্ব অতীতে পালন করে এসেছেন তাদেরকে কিন্তু এখানে বেতনভুক্ত করা হয় না। অর্থাৎ অংশীদারিগণই কিন্তু এই অংশীদারি ব্যবসা পরিচালনা করে থাকেন। তাহলে এই অংশীদারদের মধ্যে থেকে কিন্তু দক্ষ বা অভিজ্ঞ বা পরিচালনা করতে একেবারে পারদর্শী ওই রকম লোক কিন্তু পাওয়াটা খুবই জটিল, যার কারণে কিন্তু অংশীদারি ব্যবসার বড় একটি অসুবিধা হলো যে এটা পরিচালনা করতে গেলে অনেক সমস্যা বা জটিলতার সৃষ্টি হয়। তারপরের পয়েন্টটি হলো ব্যবস্থাপনা, অদক্ষ ব্যবস্থাপনা। আমরা জানি ব্যবস্থাপনা কাকে বলে। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন সরঞ্জামগুলো আছে, এই সরঞ্জামগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা বা মুনাফা অর্জন করাকেই ব্যবস্থাপনা বলে। এখন এই ব্যবস্থাপক যদি ভালো না হয়, ব্যবস্থাপক যদি দক্ষ না হয়, ব্যবস্থাপক যদি দূরদর্শী সম্পূর্ণ না হয়, তাহলে কিন্তু প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না। কারণ হলো যে একটি প্রতিষ্ঠানের যে ম্যাটেরিয়ালগুলো থাকে, আমরা জানি যে বস্তুগত এবং অবস্তুগত, অর্থাৎ যান্ত্রিক কিছু ম্যাটেরিয়াল থাকে এবং মানবিক কিছু, অর্থাৎ মানুষ থাকে যে যন্ত্রগুলোকে পরিচালনা করে। এই জিনিসগুলোকে যদি যথাযথভাবে সমন্বয়ের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে যদি কাজে লাগানো না যায়, মিস ইউজ হয়, তাহলে কিন্তু প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটি বড় একটি সমস্যা হলো অংশীদারি ব্যবসায়ের বড় একটি প্রতিবন্ধক হলো অদক্ষ ব্যবস্থাপনা। এইখানে যেহেতু অংশীদারগণের সদস্যরাই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন, সেক্ষেত্রে ব্যবস্থাপনাটা অত্যন্ত অদক্ষ হয়ে যায়। অর্থাৎ এখানে দক্ষ ব্যবস্থাপক পাওয়া খুবই কঠিন হয়ে যায়। আর দক্ষ ব্যবস্থাপনা যদি না হয়, দক্ষ তদারকি যদি না হয়, দক্ষভাবে যদি জিনিসগুলোকে হ্যান্ডেলিং না করা হয়, পরিচালনা না করা হয়, তাহলে প্রতিষ্ঠান তার অবশ্যই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাহলে অংশীদারি ব্যবসার বড় একটি প্রতিবন্ধকতা কিন্তু এই অদক্ষ ব্যবস্থাপনা। তারপরে পয়েন্টটি হলো মূলধনের সীমাবদ্ধতা। তাহলে এইখানেও অংশীদারি ব্যবসা 20 জন বা 10 জন বা 15 জন এই রকম সদস্য নিয়ে তারা কারবার পরিচালনা করে থাকে। অংশীদারগণ ইচ্ছা করলে কিন্তু বৃহৎ আকারের যে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করবে তা কিন্তু পারবে না, কারণ অংশীদারগণের যে সদস্যগুলো আছে সেই সদস্যগুলোর মধ্যে থেকেই কিন্তু মূলধনগুলো সংগ্রহ করে থাকে। তাহলে সদস্যগুলোর যে মূলধন সরবরাহের যে সীমাবদ্ধতা, সেটি কিন্তু অংশীদারি ব্যবসায় সীমাবদ্ধতার কারণ হয়ে দাঁড়ায়। কারণ ইচ্ছা করলে কিন্তু অংশীদারগণ তার সামর্থ্যের বাইরে মূলধন বিনিয়োগ করবে না বা করতে পারবে না। তাহলে এইখানে প্রতিষ্ঠানের যে সুযোগ সুবিধা বৃদ্ধি করা বা প্রতিষ্ঠানের যে কলেবর বৃদ্ধি করা, আয়তন বৃদ্ধি করা, সেটি কিন্তু ইচ্ছা করলে আর সম্ভব হয় না, কারণ এই প্রতিষ্ঠানে মূলধনের অভাব থাকে বা মূলধনের সীমাবদ্ধতা থাকে। তারপরের পয়েন্টটি হলো পারস্পরিক সদিশ্বাসের অভাব। আমরা জানি অংশীদারি ব্যবসা চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত, এবং চুক্তিটা বলবৎ রাখার জন্য, চুক্তিটাকে কার্যকর করার জন্য বা চুক্তিটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের একে অপরের প্রতি যে সদস্য আছে সেই সদস্যগুলোর মধ্যে আন্তরিকতা, সদিশ্বাস, তারপরে আস্থা, বিশ্বাস, এগুলো থাকতে হবে। যখন অংশীদারদের মধ্যে এই আস্থার অভাব, বিশ্বাসের অভাব, সদিশ্বাসের অভাব বা সন্দেহ প্রবণতা ঢুকে যায়, তখন কিন্তু এই অংশীদারি ব্যবসা আর টিকে থাকতে পারে না। অর্থাৎ পারস্পরিক সদিশ্বাস, পারস্পরিক আস্থা, পারস্পরিক বিশ্বাস যদি একে অপরের প্রতি ভেঙে যায় বা না থাকে, তাহলে অংশীদারি ব্যবসা বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ এটি একটি বড় অসুবিধা যে কোনো একটি কারণে একজন সদস্য আরেকটা সদস্যের উপর বিশ্বাস হারিয়ে ফেললো, পরিচালনা পর্ষদের উপর বিশ্বাস হারিয়ে ফেললো বা কর্মীর উপর বিশ্বাস হারিয়ে ফেললো, তাহলে কিন্তু আর এই প্রতিষ্ঠান আর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তারপরে হচ্ছে স্বাধীন সত্তার অভাব। একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে আমরা জানি অংশীদারি ব্যবসা চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠিত হয়, এর কোনো স্বাধীন সত্তা নেই। অর্থাৎ মালিকগণ পরিচালনা করলে এটি পরিচালিত হবে। স্বাধীন সত্তা বলতে আরেকটু ক্লিয়ার করে দিই, যে স্বাধীন সত্তা বলতে মালিকের নাম ছাড়া ব্যবসা তার নিজস্ব নামে যদি কারবার পরিচালনা করে বা নিজস্ব নামে যদি টিকে থাকতে পারে, সেটি হলো স্বাধীন সত্তা। অর্থাৎ অংশীদারি ব্যবসা কিন্তু স্বাধীন সত্তা নেই। আমরা জানি যে অংশীদারি ব্যবসা 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী তোমার হচ্ছে চুক্তি ভিত্তিতে এইগুলো প্রতিষ্ঠিত হয়ে থাকে। তাহলে এই অংশীদারি ব্যবসার চুক্তি ভঙ্গ হয়ে গেলেই অংশীদারি ব্যবসা শেষ হয়ে যাবে, এর কোনো স্বাধীন সত্তা নেই। অংশীদারগণ সবাই মিলে যদি মনে করে যে অংশীদারি ব্যবসা আর পরিচালনা করবে না, তাহলে শেষ হয়ে যাবে। অর্থাৎ অংশীদারগণের ইচ্ছা অনিচ্ছার উপর এটি নির্ভর করে, সুতরাং এটি স্বাধীন সত্তার অভাব পরিলক্ষিত হয়।
তারপরে পয়েন্টটি হলো মালিকানা হস্তান্তর অসুবিধা। অংশীদারি ব্যবসার একেবারে বড় একটি প্রতিবন্ধকতা হলো যে অংশীদারি ব্যবসার মালিকানা হস্তান্তর করা যায় না। একজন মালিক চলে যাবে, এই মালিকের আরেক মালিককে হস্তান্তর করে যাবে, এটি একটি বড় ধরনের অসুবিধা বা প্রতিবন্ধকতা যেটা অংশীদারি ব্যবসায় পরিলক্ষিত হয়। তারপরের পয়েন্টটি হলো স্থায়িত্বের অনিশ্চয়তা। যেহেতু অংশীদারি ব্যবসা স্বাধীন সত্তার অভাব আছে বা নিজ নামে পরিচালিত হতে পারে না, যেমন যৌথ মূলধনী কোম্পানি তার নিজ নামে পরিচালিত হয়, অংশীদারগণ বা যৌথ মূলধনী কোম্পানির মালিকগণ যদি একেবারে সবাই শেষ করে দেয়, সবাই বিলুপ্ত হয়ে যায় বা সবাই ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দেয়, তাহলে অংশীদারি ব্যবসার যে স্বাধীন সত্তা আছে, নিজ নামে পরিচালিত হয়, সিলমোহর আছে, সেইগুলো দ্বারাই কিন্তু অংশীদারি ব্যবসা পরিচালিত হতে পারবে, কিন্তু যৌথ মূলধনী কোম্পানি পরিচালিত হতে পারবে। কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সেই স্বাধীন সত্তাটা থাকে না, যেহেতু অংশীদারদের চুক্তির ভিত্তিতে এটি গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়, তাহলে অংশীদারদের সম্মতিতে এটি বিলুপ্ত হয়ে যাবে, অথবা একে অপরের প্রতি যদি আস্থার অভাব, বিশ্বাসের অভাব থাকে, তাহলে এটি ভেঙে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এর স্থায়িত্বের অনিশ্চয়তাটা অনেকই বেশি। অর্থাৎ অংশীদারি ব্যবসার বড় একটি অসুবিধা হলো এর স্থায়িত্ব কম বা অনিশ্চয়তা, কতদিন টিকে থাকবে এটা বলা খুবই কঠিন। কারণ এদের মধ্যে চুক্তি মেয়াদ শেষ হয়ে গেলে অংশীদারি ব্যবসা শেষ হয়ে যাবে, অংশীদারদের মধ্যে পারস্পরিক আস্থা যদি না থাকে শেষ হয়ে যাবে, অংশীদারদের মধ্যে যদি বিশ্বাসের অভাব থাকে তাহলে অংশীদারি ব্যবসা তারা বিলুপ্তি ঘোষণা করবে, অথবা সবাই মিলে স্বেচ্ছায় বিলুপ্তি ঘোষণা করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অংশীদারি ব্যবসায়ের যে অসুবিধা, সেই অসুবিধাগুলো নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে অবশ্যই অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ অথবা অন্য কিছু নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর করোনা মহামারীর সময় সবাই নিজেকে ভালোবাসবো, নিজের পরিবারকে ভালোবাসবো, কারণ আমি সুস্থ থাকলে আমার পরিবার সুস্থ থাকবে, আমার সমাজ সুস্থ থাকবে। অতএব আমাকে বেঁচে থাকাটা জরুরি। বেঁচে থাকলে অবশ্যই ভবিষ্যতে ইনশাআল্লাহ কিছু করা যাবে। আর জরুরি প্রয়োজনে যদি বাইরে যাই অবশ্যই মাস্ক পরিধান করব। নো মাস্ক নো সার্ভিস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।